দর্শক এবং জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই অনুষ্ঠানে আমরা মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে যেসব উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেসব বিতর্ক দেখা দিয়েছে, যেসব আলোচনা চলছে, এইসব বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি। বাংলাদেশে সরাসরি ভাবে মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর সঙ্গে সম্পৃক্ত 50 লাখ লোক, তার সঙ্গে আরো 50 লাখ লোক, অর্থাৎ 1 কোটি কিংবা তারও বেশি মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত। এত বড় একটি সেক্টর নিয়ে যখন আলোচনা চলছে, সেই সব বিষয় নিয়ে আমরা এখানে খোলাসা করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবে এই এমএলএম ব্যবসার পথিকৃৎ ডেস্টিনি গ্রুপ, সেই ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে নানান অভিযোগ এসেছে। সেসব অভিযোগ নিয়ে আমরা কথা বলবো। যথারীতি আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির পথিকৃৎ জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে এবং জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নীতিমালা করার কথা বলা হচ্ছে, অনেক অভিযোগ, অনেক আলোচনার পর সরকার চাচ্ছে একটি নীতিমালা, যেটি সরকার চাওয়ার আগে আপনারাও চেয়েছিলেন। তো এই নীতিমালার কোন পর্যায়ে আছে এবং এই নীতিমালায় কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যদি নীতিমালার বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলেন আমাদেরকে। ধন্যবাদ। নীতিমালার সর্বশেষ যেটা আমি বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের সাথে কথা বলার সময় যেটা আমি জানতে পেরেছি, যে ওনারা এটাকে আরেকবার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন। যাওয়ার আগে আমাকে বলেছেন যে আমরা আপনাদেরকে ডাকবো। আমি বলেছি অন্তত আমাকে দুবার ডাকার চেষ্টা করবেন। তো প্রথমবার আমরা দেখবো যে কোথায় কোথায় কি ধরনের প্রয়োজনীয়তা আছে, দ্বিতীয়বার হয়তো আমরা সমর্থন করবো যে হ্যাঁ ঠিক আছে দেওয়া হবে। এখন যে জিনিসটা নীতিমালার প্রধান আমার দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে আমরা নীতিমালাটাকে যেভাবে তৈরি করার চেষ্টা করতেছি, এভাবে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে এবং অনেক কিছুই আমাদের হয়তো ভাবনার বাইরে চলে যেতে পারে। তাই আমরা যদি এমন করতে পারি যে কোনো একটা দেশ যেখানে নীতিমালা তৈরি করেছে, তাদের ওটাকে যদি মোটামুটি ভাবে অনুকরণ করে আমাদের আর্থসামাজিক অবস্থার সাথে মিলিয়ে করা যায়। যেমন মনে করেন মালয়েশিয়ান যে 1993 অ্যাক্ট, এটা আমি পরে দেখেছি এটার 80% অ্যাডাপ্ট করা যায়, আর 20% আমাদের অবস্থান বোধে সংযোজন করা সম্ভব। এখন সেইখানে একটা জিনিস আমি খেয়াল করেছি, নীতিমালা যেটা একেবারে আসেনি, একেবারে জিনিসটা সামহাউ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রতারণা করছে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে, কখন এই অভিযোগগুলো আসে যখন মাঠ পর্যায়ের ডিস্ট্রিবিউটর বা ক্রেতা পরিবেশক যখন এটাকে রং অ্যাপ্লিকেশন করে, মিথ্যা কথা বলে মানুষকে যোগদান করার চেষ্টা করে, অভিযোগটা কিন্তু তখনই আসতেছে। তো এখন তো যে নীতিমালা হচ্ছে, তো সেই সব নীতিমালায় কি আপনার কথায় যদি আমি ধরে নিই যে পরিবেশকদের মধ্যে নানান ধরনের অস্বচ্ছতা থাকে, নানান ধরনের দুর্নীতি থাকে, কিংবা ভোক্তাকে যে ঠকানোর একটি বিষয় হয়তো থাকতে পারে, তাদের থাকে, হ্যাঁ, তো সেই জায়গায় পরিবেশকদের এই নিয়ন্ত্রণ করার মতো কোনো নীতিমালা কি না? এটা কিন্তু একই নীতিমালার মধ্যে আসবে, চ্যাপ্টার হিসেবে আসবে। সেটা কি আপনারা চাচ্ছেন? আমি সেটাই চাচ্ছি। এটা আমার জন্য চাওয়া না, এটা দেশের জন্য চাওয়া না। এটা হচ্ছে একটা নীতিমালা কিন্তু পরিবার, আচ্ছা, অনেক বছরের জন্য, এবং এটা ভোক্তার অধিকার রক্ষণ করার জন্য। দেখেন, যে ভোক্তার সাথে আরেক ভোক্তা কথা বলছে, তারা দুইয়ের মধ্যে যেন স্বচ্ছতা থাকে, সেটা কিন্তু আইন আসেনি। তার মানে এখানে ক্রেতা পরিবেশকের ভূমিকা, দায় দায়িত্ব, বাধ্যকতা, এবং সেটার যদি সে করে ভায়োলেশন করে, তার শাস্তির বিধান কিছুই নেই। তার মানে দেখা গেল কি, নীতিমালাটা তৈরি হচ্ছে কোম্পানির জন্য। কোম্পানি ঠিক আছে কোনো কিছুই করবে না আইনের বাইরে, কিন্তু ডিস্ট্রিবিউটর করবে না, এই কথাটা কোথাও নাই। তাহলে ডিস্ট্রিবিউটর চাইলে যে কোনো কিছু করতে পারে, কারণ ঘটনাটা ঘটছে কিন্তু আগুন জ্বলছে কিন্তু ওখান থেকে। আজকে যে মনে করেন ডেস্টিনিয়া যে এত কথা কেন, অবশ্যই পাওয়া যাবে খুঁজলে যে ডেস্টিনির প্রান্তিক পর্যায়ের কোথাও না কোথাও কেউ না কেউ যাহা ডেস্টিনি বলে নাই, তা সম্পূর্ণ নিজের মন গড়া বলে চলে আসছে, আর সেটাকেই গণমাধ্যম বা অন্যান্য সংস্থা মনে করেছে এইটাই ডেস্টিনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওই আদলেই কিন্তু ইয়ে চলছে, গবেষণা চলছে। আপনি চিন্তা করে দেখেন, এই ধরনের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা তার ভিতরে গিয়ে তদন্ত করে কোনো জিনিস বের করার জন্য প্রতিষ্ঠান যারা চালায়, তাদের সাথে অন্তত 8 থেকে 10 বার বসে বারবার ইন্টারোগেশন করে বের করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কিন্তু সেই কাজটি করা হয়নি। এতদিন হয়তো করা হয়নি বাংলাদেশের যে খুব বরাবর যেটা করা হয়েছে, সেটা শুনুন কি, সেটা হচ্ছে কোন একটা সেলস আউটলেটে গিয়ে, আচ্ছা, কোন একজন নতুন আনাড়ি বা কোন একজন ডিস্ট্রিবিউটরকে কিছু প্রশ্ন করে উত্তর নেওয়া হয়েছে, আচ্ছা, করে বলেছে এই হচ্ছে ডেস্টিনি। আপনাকে মনে রাখতে হবে যে ডেস্টিনি সম্পর্কে লিখতে গেলে অন্ধের হাতি দেখা যেন না হয়ে যায়। অন্ধ হাতির যে অংশটুকু ধরে, সে হাতির কথা বলে এইটা হাতি,
কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে নীতিমালাটা করার সময় অবশ্যই ডিস্ট্রিবিউটরের দায় দায়িত্ব, তার বাধ্যকতা, তার যদি আইন ভঙ্গ করে ভোক্তাকে সে যদি প্রতারণা করে এবং যেটা কোম্পানি বলে নাই তার একটা আইন থাকতেই হবে, তখন দেখবেন মোটামুটি ভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এতদিন না হয় সরকার এটি করেনি, কিংবা এই মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে এত সচেতনতাও নেই, এটি অনেক শিক্ষিত মানুষের কাছে হয়তো ধারণাটি পরিষ্কার না, কিন্তু আজকে 12 বছরের মধ্যে কিন্তু এটির সঙ্গে কিন্তু প্রায় 1 কোটি মানুষ জড়িয়ে গেছে। তো এত কিছু যখন হচ্ছে, তখন যখন আজকে নীতিমালা করাই হচ্ছে, আমি যতটুকু জানি যে মালয়েশিয়ায় এটি আলাদা মন্ত্রণালয় আছে। এটা ওখানে কোনো অধিদপ্তর আপনারা যে নীতিমালা চাচ্ছেন, কিংবা আপনার চিন্তাটা কি যে এরকম একটা উদ্বেগ পরিস্থিতি যখন নানান ধরনের আলোচনা উঠছে, তখন বাংলাদেশে এটা কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিন্তু এখন নীতিমালা হয়নি। আচ্ছা, সেখানে প্রায় 15 থেকে 16 কোটি লোক এটা করে, আমরা তো মাত্র 45 লাখ। 15 থেকে 16 কোটি লোক অলরেডি ডাইরেক্ট। সেটাও যদি আমি ভারতের মূল জনসংখ্যার সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু সেটা কিন্তু 10% কিংবা 12%। এবং আপনি 1 কোটি যদি বাংলাদেশে হয়, তাহলেও কিন্তু বাংলাদেশেও কিন্তু 15% বা 10% হয়ে যাচ্ছে। আমি দেখেছি যেটা ভারতের ইচ্ছা, আমি যে যোগাযোগ করেছি এবং যেহেতু মালয়েশিয়াও করেছে, আসলে এটাকে যদি সত্যিকার অর্থে মিনিস্ট্রি করে একজন হতে পারে, ফুল মন্ত্রী হতে হবে এমন কোনো কথা নেই, এটা বাণিজ্য মন্ত্রণালয়েরও মিনিস্ট্রির আন্ডারে উপমন্ত্রী হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা ডিপেন্ড করবে সরকারের পলিসির উপরে। বাট আমার মনে হচ্ছে এটাকে মিনিস্ট্রি করলে খারাপ হবে না, কারণ দিস ইজ এ টোটালি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির সাথে অন্য ইন্ডাস্ট্রির কোনো মিল নাই, কারণ এখানে একমাত্র সিস্টেম, যে সিস্টেমের ভোক্তা পণ্য কিনে নিয়ে চলে গেলেও ভোক্তার একটা স্বার্থ, একটা রিলেশন ওই কোম্পানির সাথে আটকে আছে। আচ্ছা, এটা কিন্তু গতানুগতিক বিজনেসের মতো না। তাই আমি মনে করি যদি সরকার যদি মনে করেন যে হ্যাঁ ওটা কোনো সমস্যা নাই, এখন দেখতে হবে বাজেটের ব্যাপারে, কারণ এই ধরনের মিনিস্ট্রি করতে গেলে বাজেট কিন্তু একটা ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে পারি যে MLM লাইসেন্স যখন দেয়া হবে, তাদেরকে লাইসেন্স দেওয়ার সময় হয়তো একটা ফি নির্ধারণ করে দেওয়া যেতে পারে, যেটা সাধারণত পৃথিবীর সব দেশে আছে, এটা মিনিমাম ফি। সেই ফিটা সামান্য আসবে, সেটা দিয়ে যে আপনি বইরা যে খরচ বসাবে, সেখানে কোনো একটা চিন্তা ভাবনা তারা করবে যে এই মিনিস্ট্রিটা কিভাবে চালানো যায়। আর তাছাড়া এই এতগুলো MLM ইন্ডাস্ট্রির ভ্যাট, রেভিনিউ ট্যাক্স তো এমনি পাচ্ছে। যদি আপনি চিন্তা করেন, সরকার কিন্তু অন্যান্য ব্যবসার চাইতে এখানে কিন্তু ট্যাক্স খারাপ পাবে না, অনেক বেশি পাবে। সেটা একটা আমি বলে দিতে পারি যে MLM যদি মিনিস্ট্রি হয়েই যায় বা সেখানে যদি আপনার কিছু হয়, বছরে গভর্নমেন্ট কম বেশি 500 কোটি টাকা পাবে, রেভিনিউ পাবে। জি, আপনি যখন নীতিমালার কথা বলছেন, যখন বলা হচ্ছে যে সামগ্রিক একটি নীতিমালা বলছে পরিবেশকদের কিভাবে নিয়ন্ত্রিত হবে, তাদের ভূমিকা কি হবে, সেটাও তো একটি নীতিমালা থাকতে হবে। হ্যাঁ, এখন ধরে নিলাম যে নীতিমালা হচ্ছে এবং হয়েছে, তো সেখানে নীতিমালার অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না বলে বাংলাদেশে অনেক MLM কোম্পানি তো বন্ধ হয়ে যেতে পারে। তো সেসব কোম্পানিরও তো পরিবেশক আছে, তো সেই জায়গায় কি হবে? সত্য কথা, সেখানে তো অনেক সত্য কথা। আমার বিশ্বাস, যদি নীতিমালা তৈরি করার পরে যে ঘটনাটি ঘটতে পারে, 80 থেকে 90% কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, কারণ তারা ওগুলো কমপ্লাই করতে পারবে না। সেই ক্ষেত্রে সরকার যেটা করতে পারেন সেটা হচ্ছে ওদেরকে 3 মাসের একটা সময়সীমা ধরে দিয়ে যে আপনারা আমাদের চাহিদা মোতাবেক আপনাদের সকল কাগজপত্র, কার্যক্রম, ইভেন মার্কেটিং প্ল্যান, ইভেন পণ্য সব ঠিক করে দেন। 3 মাসের একটা সুযোগ দেওয়া উচিত, কারণ এই টাইমটা লাগবে। তখন তারা তাদের বোর্ড বসে সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে আমাদের স্টাইলটা চেঞ্জ করতে হচ্ছে, বা আমাদের পণ্য চেঞ্জ করতে হবে, বা আমাদের এই সুযোগ দিলে তখন অনেক চলে আসবে আপনার আবার কাজে। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিশাল চিন্তা করা উচিত, কারণ কোন একটা প্রতিষ্ঠান মনে করেন যদি 20টা কোম্পানির মধ্যে থাকে, আর ধরেন ওদের 50,000 ডিস্ট্রিবিউটর আছে, এটা কথার কথা। আপনাকে মনে রাখতে হবে 50,000 ডিস্ট্রিবিউটর সম্বলিত প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক ঝুঁকি আছে, কারণ ওই 50,000 কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ 50,000-এর সাথে অন্তত 5 লক্ষ পরিবার হতে দেখা যাবে জড়িত, কথার কথা, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি। তো এই জন্য সেখানেও কিন্তু বিবেচনা করার ব্যাপার আছে। আর যে 10,000 আছে তাকেও আমি বন্ধ করবো কেন, যদি তার যদি ইচ্ছাই থাকে যে আমি স্বচ্ছভাবে করবো, ঠিক আছে আমাকে একটা গাইডলাইন দেন। আপনাকে একটা বুঝতে হবে, নীতিমালাকে যদি আমি ইন্টারসেকশনের সাথে তুলনা করি, মনে করেন কোনো একটা মফস্বল শহরে ইন্টারসেকশনে কোনো ট্রাফিক সিগন্যাল নাই মনে করেন, তো সেখানে দেখা গেছে যে যেভাবে ইচ্ছা গরু পার করে নিয়ে যাচ্ছে, ঠেলা গাড়ি যাচ্ছে এবং কেউ দাঁড়াচ্ছে না।
যখন সরকার সিগন্যাল বাতি বসিয়ে দিবেন তখন যদি কেউ ভায়োলেশন করে, আপনি তখন এটা বলতে পারেন না যে এই সিগন্যাল বাতিতে এখন শুধু মোটরসাইকেল আর গাড়ি যাবে, রিক্সা যেতে পারবে না, বাইসাইকেল যেতে পারবে, বলা যাবে না। সবাই আইন মেনে যদি সাইকেলে যেতে চায় আইন পারমিশন দেওয়া উচিত। এই আপনি সিগন্যাল বাতিটাকে যদি আপনি নীতিমালার সঙ্গে তুলনা করেন, আপনি নিশ্চয়ই সেটা রেগুলেশন হ্যাঁ, তো সেই সিগন্যাল বাতি যদি সরকার দিয়ে দেয় তাহলে আপনার কথায় বাংলাদেশের 80% এমএনএম কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি তারা ওই আদলে চেঞ্জ না করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই 80% এর মধ্যে কি ডেস্টিনি গ্রুপ আছে? আর যদি ডেস্টিনি গ্রুপ না থাকে তাহলে অন্যদের সঙ্গে আপনার পণ্যের দিক থেকে, সিস্টেমের দিক থেকে পার্থক্যটা কোথায়? আমি মনে করি না আমাদের যদি পরিবর্তনের প্রয়োজন হয়, আমি জানি না, আমি তো অ্যাডভান্স বলতে পারবো না। আমার ধারণা 5 থেকে 10 ভাগের বেশি করা প্রয়োজন করবে না। 5 থেকে 10 ভাগ স্টাইল অফ বিজনেস কি হতে পারে? হতে পারে যে সরকার আমাকে কনভিন্স করেছে যে ঠিক আছে আপনি এই পণ্যটি এইভাবে করেন না, এই পণ্যটি এইভাবে করেন, এই পণ্যটির ক্ষেত্রে এইভাবে করেন, আর হয়তো এই পণ্যটি করা যাবে না। সরকার আমাকে প্রস্তাব দিতে পারে, আমি যদি দেখি যে সঙ্গত কারণে ওনার প্রস্তাব ঠিক আছে আমি মেনে নেব। আর যদি দেখি উনি ভুল বুঝছেন, কারণ এই মেনে নেওয়ার পিছনে আমার নয়, মানে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। একটা জিনিস মনে রাখবেন, আমি নীতিমালার সকল শর্ত মেনে নিতে রাজি আছি যদি সেটা জনকল্যাণকর হয়। পাবলিক ঠকবে, পাবলিক বঞ্চিত হবে, পাবলিক ক্ষতিগ্রস্ত হবে, এমন কন্ডিশনের সাথে আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো এই যে এই সামগ্রিক পরিস্থিতিতে এখন আপনাদের ব্যবসায়িক অবস্থাটা কি? আপনাদের এখন সেলিং কত? আগে কত ছিল? আজকে থেকে 1 মাস আগে কত ছিল স্বাভাবিকভাবে? এখন কত দাঁড়িয়েছে? আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো, তবে বিরতির পর। দর্শক, আপনারা শুনছিলেন এএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে জনাব রফিকুল আমিনের কথা। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আরো অনেক কিছু নিয়ে, সঙ্গেই থাকবেন আশা করি। এতো আমের রস খালি আম হবে অনেকে না মানে ম্যাঙ্গোলি পাকা আমের বিশুদ্ধ রস। ম্যাঙ্গোলিতে ক্ষতিকারক অ্যাসিড নেই, তাই বুক জ্বালাপোড়া করে না, শুধুই পাকা আমের বিশুদ্ধ রস। কিরে কি হয়েছে? ভাইজান ব্যবসায় বন্ধ করে দেবো, ভাড়া গেলে শুধু চেয়ার ভাঙে, পুরো লস আর লস ভাই। ভাঙ্গে কেমতে ভাঙ্গে? ল আমার লাগে ল, আয় আয়। এত অল্প জায়গায় এত চেয়ার, এটা কি চেয়ার ভাই? আরে বেল ডেকোরেটর চেয়ার। এটা তো ভাই বহুত মজবুত। এর লাগে তো ভাঙ্গে না, কি বুঝলা? পিচ পাঞ্চ ও ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার, তাই এই চেয়ার শক্ত ও মজবুত। তোমার ব্যবসার কি অবস্থা? পুরো মাথা নষ্ট। আরএফএল ডেকোরেটর চেয়ার ঝামেলা কমায়, ব্যবসা বাড়ায়। আমার নাম জামিলা আক্তার, গার্মেন্টসে কাজ করি। আমার দুঃখ, এত কষ্টের আয় গ্রামের সময় মতো বাপমার হাতে পৌঁছাইতে পারতাম না। বেতন পাইলে মকবুল ভাই এসে হাজির। জামিলা, ওই যে আইছে, তার হাতে টাকা দিলে 2 দিনের মধ্যে গ্রামে বাপমার হাতে টাকা পৌঁছায় দিবে। এই জন্য মাসের পর মাস তার কমিশন দিয়ে গেছি। কখনো সে কথা রাখেন না, রাখতেন 7-8 দিন পর বাপের হাতে টাকা নেন। মাসের পর মাস আমার ঠকাইতেন, আর বুড়া বাপ তারে ভুগাই। ঠিক আছে, কথা দিতেছি, আজ টাকা দিলে কাজ ফসলের ব্যবস্থা করব। না, কাল নাই, আজ মানে আজ দিন বদলায় গেছে। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছি, গ্রামে বাপেও করছে। এখন বেতন পাই মোবাইল ফোনে, বাপ মারে টাকা পাঠাবো, পায়া দেবো তখন কোনো কিন্তু নাই। ব্যাংকের সাথে ব্যাংকিং সবচেয়ে নিরাপদ। হ্যালো, বাকি দিন শেষ, ঠকার দিন খতম। হ্যাঁ বাবা, আজকে ছুটির দিন তো, বাকি সিনেমা দেখতে যাবো। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। করছিস এদিকে দে। আজ তোর খবর নিউজ আছে, দুপুরের ভাত বন্ধ, পোলাও খাওয়াবো, 1 মাইল চক্কর দিবি। আমার গাড়ি বসে প্রিন্সিপালকে বলবো তোকে মেডেল দিতে। মুখে দাও, মুখ বদলাও।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এমএনএম জিজ্ঞাসা অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে, এবং এই পদ্ধতি নিয়ে যেসব আলোচনা হচ্ছে দেশ জুড়ে সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে এখন এই মুহূর্তে কথা বলছি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে। আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের তো মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি বা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপ। তো এই গ্রুপ নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন আসছে, আপনাদের মার্কেটিং পদ্ধতি নিয়ে, আপনাদের পণ্য নিয়ে নানান ধরনের অভিযোগের কথা আমরা শুনছি, গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই জায়গাগুলোতে এই উদ্ভিদের পরিস্থিতিতে আপনাদের এই মুহূর্তে কতটুকু ব্যবসায়িক ভাবে প্রভাব ফেলেছে? আপনাদের আজকে থেকে যদি 1 মাস আগে যদি আমি সরাসরি জানতে চাই যে আপনাদের সেলিং কত ছিল আজকে থেকে 1 মাস আগে? স্বাভাবিকভাবে 1 মাস আগেও আমাদের মান্থলি সেল ছিল মোর দেন 100 কোটি টাকা। 100 কোটি টাকা। এই মুহূর্তে আপনাদের সেলিং কত? লেস দেন 2 কোটি। এটা একটা ভয়াবহ। ইভেন আমি গত সপ্তাহে দেখেছি 1 কোটির নিচে। এর কারণ হচ্ছে আমি বলি, এক ধরনের ভীতি তৈরি হয়েছে আমাদের কাস্টমারদের মধ্যে। কাস্টমাররা বুঝতে পারতেছে না যে আদৌ তারা পারচেস করবে কিনা, প্রমোট করবে। যেমন ডিস্ট্রিবিউটর আছে, ডিস্ট্রিবিউটররা ভাবতেছে যে আমরা আসলে সেল করবো কিনা। আর আমি ডিস্ট্রিবিউটর এবং কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এইখানে যে ঘটনাটা ঘটতেছে ইন্সপেকশন হতে হতে, এটার সাথে সেলস এন্ড পারচেজের কোনো রিলেশন নেই। ব্যাপারটা যদি এমন হতো যে আমাদের কাছে প্রোডাক্ট নেই, আমরা প্রোডাক্ট দিতে পারবো না, তাই টাকা দিলে টাকাটা চলে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমাদের সেলস এন্ড মার্কেটিং সিস্টেমটা কিভাবে হয়, কোনো একজন ভোক্তা যখন পণ্য কিনতে চায় আর যিনি বিক্রি করেন তাকে আমরা বলি ডোরা বা ডিস্ট্রিবিউটর অনলাইন রেজিস্টার্ড এজেন্ট, ট্রাভেল এজেন্সি মতো। ডোরা কিন্তু কখনো অনলাইনে প্রোডাক্টটা যদি কম্পিউটার অ্যাকসেপ্ট না করে পারচেজ মানি রিসিভ কাটতে পারবে না। তার মানে আমরা যে প্রোডাক্টটা আমাদের হাতে আছে ওটাই কিন্তু অনলাইনে দেয়া। তাই আমি ডিস্ট্রিবিউটর বা ইউজারকে বলবো যে আমাদের সাথে প্রশাসনের যে সমন্বয় করে যে একটা কাজ চলছে এটা চলতে থাকুক, কিন্তু আপনাদের ব্যবসা বন্ধ থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রতিষ্ঠান বলতে আমি বোঝাচ্ছি সব পরিবেশকদের উচিত হবে না যে কি হচ্ছে আচ্ছা দেখি রেজাল্ট, এটা চিন্তা করে বসে থাকা। আমি তাদেরকে ইনসিস্ট করবো এবং তাদেরকে আমি এটা কনফিডেন্টলি বলবো যে আপনারা অত্যন্ত আস্থার সাথে কাজ করতে থাকেন। কারণ আমি আপনাকে গত আগের সপ্তাহে বলেছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে যারা লেনদেন করেন তাদের লাইবিলিটিটা প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া আর কেনার ডিউরেশনটা হচ্ছে 1 সপ্তাহ এবং কমিশনটা কিন্তু 1 সপ্তাহ। ধরেন আমাদের কমিশনটা দেওয়া শুরু হয় মঙ্গলবার রাত 12টায় ক্লোজ, বুধবার সকালে প্রসেস হয়, বৃহস্পতিবার থেকে কমিশন দেওয়া শুরু হয়, আবার মঙ্গলবার রাত 12টায় ক্লোজ, বুধবারে দেওয়া হয়। ওইভাবে চিন্তা করলে একজন ভোক্তার সাথে কোম্পানির লেনদেনের রিলেশনটা হচ্ছে 7 থেকে 10 দিন। তাহলে সেই ক্ষেত্রে খুব বড় অঙ্কের টাকা ঝুঁকিও থাকে না। আচ্ছা, কোনো ঝুঁকিও থাকে না। যদি মনে করেন, একটা কথার কথা, যদি মনে করেন সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা এইভাবে চলতে হবে, সেখানেও কিন্তু সরকার, আমি বিশ্বাস করি, আমাদেরকে একটা সময় দেবে। কি সময় দেবে? যে আপনি আপনার চলতি রানিং কাস্টমারদের সাথে যে লেনদেনের ব্যাপার আছে এটা আগে মিটমাট করেন, মিটমাট করার পরে এই স্টাইলে শুরু করেন। কারণ কোন সরকারই এমন ভাবে কারোর উপর কিছু চাপিয়ে দেয় না যে আজকেই শেষ, তাই না? একটা সময় সবসময় দেবে। আমি জন্য যারা আমাদের পরিবেশের ভোক্তা আছে তাদেরকে বলবো আপনারা কনফিডেন্টলি আপনাদের কাজ করতে থাকেন, গসিপিং থেকে দূরে থাকেন। কারণ আমি খেয়াল করেছি গত 1 মাসে যে ক্ষতিটা হয়েছে এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ডিস্ট্রিবিউটর। এবং ডিস্ট্রিবিউটরদের কি ক্ষতি হয়েছে দেখেন, সে কাজ করছে না, সে বাসায় থাকতে পারতেছে না, তার বাবা মা তাকে কোশ্চেন করতেছে কি ব্যাপার, তোমার কোম্পানির খবর কি, তুমি কাজ করো না কেন, বা তোমার কি হয়েছে। সেও আমাকে হয়তো ধরেন অনেকের খুঁজতেছে যে কি বলবো। এখন আমার কথা হচ্ছে যেহেতু জনগণের সবাইকে বলা আমার কথা সম্ভব, আমি একটাই বলবো যে আমাদের ক্রেতা পরিবেশ কিন্তু উচিত হবে এই সমস্ত বিভ্রান্তিকর তথ্যগুলো সমালোচনা করে। আমরা করতেছি, ফেস করার আমি করতেছি, আমার টিম আছে, আমরা প্রশাসনের সাথে বসবো, ওনারা আমাদেরকে যা বলবেন। আমি তো বলেছি জনকল্যাণকর যে কোনো কাজের সাথে আমি 1 নম্বরে আছি, সেটা যদি আমার স্বার্থ বিবর্জিত হয় কিচ্ছু আসে যায় না। তো এইখানে ডিস্ট্রিবিউটর শুড টেক ভেরি সিরিয়াস ফ্রম, আমি বলবো ফ্রম নাও, যে এখন থেকে তাদের উচিত ঠিক আছে আমরা আমাদের ব্যবসা করতে থাকি, আমরা ওই সমস্ত খবর নেওয়ার দরকার নেই। কারণ আমরা যদি ব্যবসা না করি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হই।
এখানে পরিবেশকদের মধ্যে ক্ষোভের বিষয়টা তেমন একটা নাই না, বা তাদের মধ্যে তাদের যেটা আস্থাহীনতা একটা সংকট তৈরি হয়েছে। একটা frustration, একটা হতাশা কাজ কিন্তু করতেছে। ক্ষোভ নাই, ভোটের প্রতি কোনো ক্ষোভ না, নাই। খুব নাই। তাদের মধ্যে একটা কাজ করছে কি, আমি বলি, আপনি শুনলে অবাক হবেন। আমি আপনাকে মেসেজটা দিতে চাই। সেটা হচ্ছে, যেদিন পেপারে আসলো যে 5 জন পরিচালকের আপনার ব্যাংক জব্দ করা হয়েছে, এবং গণমাধ্যমগুলো বললো যে শুধু 5 জন নয়, 11 জন এসে, আমি আশা করেছিলাম যে কেউ রিয়াক্ট করে আমাকে ফোন করবে, না আমি তাহলে আপনার থেকে কিনবো না। আমাকে বহু লোক ফোন করে বলেছে, যারা আমাদের পরিবেশক, কিন্তু ডিস্ট্রিবিউটর, ইভেন এমন একজনের কথা বলি, বলে যে স্যার আমি 1 মাস আগে আপনার ডিস্ট্রিবিউটর হয়েছে, মাত্র 1 মাস। 1 মাসের মাথায় আমি এটা আশা করিনি যে আমি এতটা হোঁচট খাবো। সমস্যা হচ্ছে, আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি কাজটা সিরিয়াসলি করবো, কিন্তু এটা দেখে খুব বিব্রত হচ্ছি। তবে স্যার কোনো চিন্তা করেন না, স্যার আপনার যদি টাকা পয়সার দরকার থাকে আমাকে বলুন। আমি বললাম, আবার বলুন, কি বললেন? তাহলে আপনার যদি টাকা পয়সার দরকার থাকে আমাকে বলবেন না। আমার টাকা পয়সার দরকার কেন? বলে যে দেখলাম আপনারা আপনার ওয়াইফের একসাথে অ্যাকাউন্টটা বন্ধ করে দিল, যদি দরকার হয়। আমি রিয়েলি শকড। যেখানে 1 মাসের পুরনো কাস্টমার কোথায় আমার কাছে দাবি করবে যে এটা কেন হলো, সেখানে আমাকে উল্টা আমাকে আশ্বস্ত করা হচ্ছে কোনো চিন্তা করবেন না। এইভাবে আমি হাজার হাজার ফোন পেয়েছি, স্যার ডোন্ট ওয়ারি, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে তাতে কি স্যার, আমরা তো আছি, বলেন কি করতে হবে। এটা যে কত বড় প্রাপ্তি, আমি তখন মনে মনে ভাবলাম যে এই যে আমাদের দেশের লোক সম্বন্ধে বলা হয় যে আমরা ডিসিপ্লিন বুঝি না, আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভাব নেই, এই কথাটার সাথে আমি একদম একমত না। এটাই দাস একটা অ্যাটিটিউড আমি এবার দেখলাম। আমি প্রথমে ধন্যবাদ দেব আমার সমস্ত ক্রেতা বসে, কারণ আমি ওনাদের কাছে ওনাদের অ্যাটিটিউড দেখে কৃতজ্ঞ যে আমি এটা মানে আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি ভেবেছিলাম কিছু একটা তো হবে, 1000 খানিক লোক একটু হইচই করবে, আন্দোলন করবে, এই করবে, কারণ এটা আমার মাথার মধ্যে এইভাবে আসছিল। কারণ নতুন নতুনরা করবে, যারা নতুন, হ্যাঁ, পুরোনো তো করবেই না। হয়তো আপনার পরিবেশকদের এই ভূমিকাটাই আসলে আপনাদের শক্তির জায়গা, হয়তো অবশ্যই। কিন্তু সেই জায়গায় তারা তো আশ্রয়হীনতায় আছে। আপনি বললেন যে তাদেরকে কাজে নামার জন্য। হ্যাঁ, আমি সেজন্য বলবো যে আপনারা, হ্যাঁ, 100 কোটি টাকার থেকে যে 1 কোটি টাকায় বা 2 কোটি টাকায় সেলিং নেমে আসা, এই জন্য তাদেরকে কাজ করার পাশাপাশি আপনাদের এই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য আর কোনো উদ্যোগ কি আছে? আমি একটা জিনিস বলবো, গণপ্রশাসন, সরকার এবং যারা আমাদের এই মুহূর্তে আমাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারা আপনাদের তদন্তটা খুব গোপনে আপনাদের মতো করে করা শুরু করেন। করা শেষ করার পরে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে অভিযুক্ত করেন, আমরা যদি অভিযোগে যদি আপনাদের সহযোগিতা না করি গণমাধ্যমে দিয়ে দেন। বাট আপনারা যদি চুপচাপ করতে থাকেন তাহলে লাভবান হবে কিন্তু 2 পক্ষ, একটা হচ্ছে আমরা, আর একটা হচ্ছে এখন যে মনে করেন আমি যে কর দিতাম এই 100 কোটি টাকার টার্ন ওভারে একেবারে না হলেও 20 থেকে 25 কোটি টাকা আমাকে মাসে কর খাতে জমা দিতে হতো, একেবারে 20 থেকে 25 কোটি টাকা। আমি তো বলতে পারি যে গত এই 1.5 মাসে এই হয়েছে সরকার নিজে অন্তত 30 কোটি টাকার রেভিনিউ মিস করেছে। এতে ক্ষতিগ্রস্ত কিন্তু কর আদায়কারী প্রতিষ্ঠানও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এনবিআর। তাই এনবিআর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাই করেন ইনভেস্টিগেশনটাকে প্রাইভেসিতে রাখেন, হ্যাঁ, আপনাদের পর্যায়ে রাখেন। এখানে কিন্তু এমন কোনো মজা নাই যে আপনি কাউকে জানাই দিলেন এবং সেটা গণমাধ্যমে চলে আসলো, বিব্রত হলাম। আপনি বলেন যে ঠিক আছে আপনাদের ইনভেস্টিং চলতেছে, চলুক, আপনারা আপনাদের ব্যবসা করতে থাকেন, আপনাদের ডিস্টার্ব হবে না। আমি যদি এখনো যদি আনডিস্টার্ব বিজনেস করতে পারি, আমি ওয়াদা করতেছি যে গণমাধ্যম এবং আপনার জনপ্রশাসন এবং সমস্ত লোকদের সাথে আমি তাদেরকে সাপোর্ট দেবো, তারা যা যা জানতে চায়। এবার আমি কিন্তু অলরেডি আমাদের আইটি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছি, আমার সমস্ত কোম্পানির তথ্যগুলো আমার টেবিলে আনো। বলছে স্যার কেন? আমি সকল তথ্য গণমাধ্যম আমার বিরুদ্ধে স্পাইং করে গ্রহণ করার চেয়ে আমি তাদের হাতে তুলে দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন। আমরা আশা করি যে এই বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু সুরাহার দিকে সরকার যাবে, যেহেতু এই সেক্টরে প্রায় 1 কোটি মানুষ এই সঙ্গে জড়িত আছে। আপনারা এতক্ষণ যারা এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।